আসসালামু আলাইকুম। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। পুরো ঘোষণাপত্র শুনে এবং পড়ে মনে হয়েছে যে এখানে গণঅভ্যুত্থানের যে দরদ, ভাষার ভিতরে যে 1400 শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল, এর পরতে পরতে বাক্যে বাক্যে পেরাতে আমি সেই কোনো দরদ দেখি নাই। এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই। এদেরকে ফাঁসির কাস্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে, আর কিছুই নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে, সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনারা জানেন যে শাহবাগীরা 2013 সালে যে অন্যায়ভাবে বাংলাদেশের অপরাজনীতি করেছে আওয়ামী লীগের ছত্রছায়ায়, তৎকালীন সময় বাংলাদেশের সিংহ পুরুষদেরকে হত্যা করার উদ্দেশ্যে গভীরতম ষড়যন্ত্রের অংশ হিসেবে শাহবাগ তৈরি করে এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। শাহবাগীদের সাথে সেই লড়াই এখনো শেষ হয়নি। আপনারা যারা মনে করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, বাংলাদেশের আপনারা বিজয় অর্জন করেছেন, জুলাই অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে যেই চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে তার কিঞ্চিত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। জুলাই অভ্যুত্থানে যারা বুক টান টান করে মাথা উঁচু করে তারপরে রক্ত ঝরিয়ে জীবনকে, আজকের সংগ্রামী জীবন তারা গঠন করেছে, জীবনকে ঝুঁকির মধ্যে থেকে যারা জুলাই বিপ্লব করেছে, আজকে তাদের সেই চিন্তা চেতনার এখনো বাস্তবায়ন হয়নি। আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অলিতে গলিতে যতদিন পর্যন্ত নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এরপরে এটিএম আজহার, এরপরে আপনার কি বলে এই জামাতের যারা সাবেক নেতৃবৃন্দ ছিল, ছাকা চৌধুরী সহ যাদের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের প্রত্যেকের ছবি আপনি টাঙ্গিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এই লোকগুলোকে অপরাধ হিসাবে মৃত্যুবরণ করানো হয়েছে, নয় এটাকে সম্পূর্ণভাবে সাজানো নাটক হিসেবে করা হয়েছে। এই কথা যতদিন বলতে না পারবেন ততদিন আপনার স্বাধীনতা হবে না। আপনি স্বাধীনতা মানে এই নয় যে এখনো আজকের একটি দল তাদের নিজস্ব ফেস্টে কিংবা তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার অংশ হিসেবে তারা তাদের দলের সাবেক যে সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে তাদের ছবিগুলো টানাতে পারবে না। এটার নাম স্বাধীনতা নয়। কিসের স্বাধীনতা হয়েছে যে সাইদির ছবি আমি গলায় ঝুলাতে পারবো না? আমি তো মনে করি বাংলাদেশের প্রতিবাদ হওয়া উচিত এইরকম যে প্রত্যেকের ছবি সম্মিলিত প্লে কার্ড করে সারা বাংলাদেশের মোড়ে মোড়ে এখন মিছিল হওয়া দরকার, সারা বাংলাদেশের অলিতে গলিতে ওই প্লে কার্ড ধরে ধরে, এবং যাদের বিরুদ্ধে এখনো সেই সকল শাহবাগী বামপন্থীরা, দুষ্ট চক্রের সদস্যরা এখনো তাদের যেই সকল ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে আপনাদের এই কাজ করা উচিত। কত বড় দুঃসাহস! জুলাই মাসে, যেই মাসে বিপ্লব সাধিত করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছে বাংলাদেশের আলেম সমাজ, সব দলমত নির্বিশেষে করেছে, তার মধ্যে অন্যতম ছিল জামাত শিবির। এটা তো অস্বীকার করতে পারবেন না। সেই জামাত শিবিরের সাবেক নেতাদেরকে সেই 2013 সালে রাজাকার বলে, আলবদর বলে, আল শামস বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আর আপনি এখনো বলবেন তারা ফাঁসির কাস্টে ঝুলেছে? এই বেটা কে ফাঁসির কাস্টে ঝুলেছে? এই ফাঁসির কাস্টে যারা ঝুলেছে এরা কেউ অন্যায় করে ঝুলে নাই। এদেরকে ফাঁসির কাস্টে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্র করে ঝুলিয়েছে, আর কিছুই নয়। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দেশবাসীকে বুঝতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, মানুষের কাছে এই সত্য নিউজ পৌঁছে দিতে হবে। এটিএম আজহার সাহেবের আজকে বাংলাদেশে মুক্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে 2013 সালের এই সকল কাজ ছিল সাজানো নাটক। শিক্ষাঙ্গন বন্ধ করে বিরিয়ানি খিচুড়ি দিয়ে কতগুলো দুষ্ট নর্তকীদেরকে ডেকে এনে শাহবাগে আন্দোলনের নাম দিয়ে যাদেরকে বিচার করা হয়েছে, এটা সঠিক বিচার নয়। আমি এই ছবি প্রত্যেকের ঘরে টানিয়ে রাখার অনুরোধ জানাই, এই ছবি প্রত্যেকটি রাস্তাঘাটের অলিতে গলিতে টানানোর অনুরোধ জানাই, এবং এদের উপরেই প্রত্যেকটি জায়গায় আপনাদের আলোচনা করার আহ্বান জানাই। এবং জুলাই মাস জুড়েই এই আলোচনা হওয়া উচিত ছিল। ছাড় দিতে দিতে আর কত দিবেন? আজকে তাদের ছবি টানাইতে পারবা না, অমুকের ছবি ধরতে পারবা না, একটা সময় আপনাকে কিছু করতে দেবে না। এই দেশ স্বাধীন হয়েছে বেটা, কার ছবি টানাবো কার ছবি টানাবো না এজন্য নয়। স্বাধীন করেছি আমরা, আমার বাবার ছবি, আমার দলের ছবি, আমার নেতার ছবি আমার মতো টানাবো। তোর যদি মনে থাকে ভালো লাগে তুই আরো তোর 50 বাবার ছবি নিয়ে মত্ত থাক, কেউ তোকে নিষেধ করে না। কিন্তু ছাইদি নিয়ে কথা বলবি না, কাদের মোল্লা নিয়ে কথা বলবি না, নিজামী নিয়ে কথা বলবি না, আলী হাসান মুজাহিদ নিয়ে কথা বলবি না, এটিএম কামরুজ্জামান নিয়ে কথা বলবি না, মীর কাসেম আলী নিয়ে কথা বলবি না। একদম চক্ষু উল্টিয়ে দেওয়া হবে। বাংলাদেশের কোনো প্রান্তে যেন ওরা এই দুঃসাহস দেখাতে না পারে। কম্প্রোমাইজ হবে
কিন্তু এই ইস্যুতে কোনো কম্প্রোমাইজ নাই, যেটা হাসিনা সাজিয়ে মিথ্যাভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে। এই মিথ্যা রাজনীতির চিরদিনের জন্য কবর দিতে হবে। আপনাদের একটু মনে বাজে না যে আজকের এই বাংলাদেশের যা হয়েছে সব নাটক? বাংলাদেশের এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে একটা শব্দের কারণে, রাজাকার শব্দটি উচ্চারণের কারণে। অতএব এই রাজাকার আওয়ামী লীগের একটি গালিতে পরিণত হয়েছিল। আজকের সেই রাজাকারের স্লোগান দিয়ে এই দেশটা স্বাধীন করেছে বাংলার সকল ছাত্র জনতা। অতএব এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। আপনি যারা এই দল কিংবা সমর্থন করেন কিংবা শুভাকাঙ্ক্ষী, আপনার মনেও এই বিশ্বাস রাখতে হবে যে এই মানুষগুলোকে অন্যায়ভাবে করা হয়েছে সবকিছু। যেই আওয়ামী লীগ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে, যেই আওয়ামী লীগ শেষ সময় এসে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশও করতে পারলো না, রাজাকারের তালিকাটাও প্রকাশ করতে পারলো না। জিজ্ঞাসা করা হলো তোমার কাছে তালিকা কই, বলে তালিকা করলেই আমাদের তো লোকদের নাম চলে আসে। আর ভুলভালভাবে যেটা উপস্থাপন করেছিল তার মধ্যে 90% রাজাকার তাদের দলের। এরপরে পরবর্তী রাজনৈতিক দলগুলোর, আর যাদেরকে সবচেয়ে বেশি দোষারোপ করে জামাত শিবির, তারা সেই তালিকায়ও নাম্বার 3 এবং 4 অবস্থান করছে। তাহলে তাদের সাজানো নাটক দিয়ে বাংলাদেশের যা কিছু গিলিয়ে দিবে সেটা আপনি মেনে নেবেন? বীর দর্পে এগিয়ে যান, প্রতিবাদ করুন, মোড়ে মোড়ে ঘরে ঘরে এই মানুষগুলোকে নিয়ে টকশো করুন, আলোচনা করুন, তাদের জীবনকে ছড়িয়ে দিন যে তারা মজলুম ছিলেন। মজলুমের পক্ষে আপনি বলিষ্ঠ ভূমিকা রাখলে এই বাংলাদেশের সঠিক স্বাধীনতা আপনি পাবেন, না হয় পাবেন না। এটা একটা ষড়যন্ত্রের অংশ, এটা সূচনা মাত্র। এর অর্থ হচ্ছে বিগত দিনেও তোমাদেরকে এভাবে করেই করেছি, ভবিষ্যতেও তোমাদেরকে ওই একই জুজুর ভয় দেখিয়ে অপরাজনীতি করবে, যেটা হতে দেয়া যায় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আসুন সতর্কতা অবলম্বন করুন এবং এই যে শিবিরের একটি আয়োজনকে কেন্দ্র করে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে তাদের এই মহৎ কর্মটিকে বিতর্কিত করছে, তাদের বিরুদ্ধে গর্জে উঠুন, প্রতিবাদ করুন। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে আজকে থাকছে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর। যে শক্তিশালী দানবকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে, সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে। তাদের প্রত্যেকটা উইং নেপথ্যে কাজ করছে। আপনি জানেন, অবাক হবেন শুনলে, আওয়ামী লীগের লোকেরা যারা দীর্ঘ 15-16 বছরে অডেল টাকার মালিক হয়েছেন, তারা এখন যারা এই পোস্ট পজিশনগুলো চেঞ্জ করছে, শুধু ইউনুস সরকার না, এর মধ্যে কয়েকটা স্টেক হোল্ডার আছে। এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, ইউনুস সরকারের আছে, বৈষম্য বিরোধী ছাত্রদের গ্রুপ আছে। এরা কিন্তু এই তদবির বাণিজ্যগুলো করছে এবং এরা বিভিন্ন জায়গায় এদেরকে মানে রদ বদল করছে, গুরুত্বপূর্ণ পদায়ন করছে, অনেকে আবার টাকার বিনিময় করছে। জামাত শিবির যেটা করছে, তারা নিজেদের লোকগুলোকে একটু গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে। আর বিএনপি যেহেতু নিজেদের লোক চিন্তা করতে হয় না, এরা সবাই চিন্তা করে পকেটে, যে বেশি টাকা দিচ্ছে তাকে সেখানে বসাচ্ছে। অনেক সচিবরা, অনেক পুলিশ অফিসার অভিযোগ করছেন, যারা 15-16 বছর গুরুত্বপূর্ণ পদ পাননি, হাসিনার সাথে লিয়াজো করে চলেনি, দেশপ্রেমিক অফিসার, তারা এখন অনেকেই আছেন, তাদেরকে পিছনের বেঞ্চে ফেলে রেখেছে। আর যারা টাকা দিতে পেরেছে, যেহেতু আওয়ামী লীগের আমলে কামাই করছে অনেক, তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের লোক। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে? এই পরিস্থিতির মধ্যে আমাদের এই রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট ঢুকে গেছে, যে দেশের দেশপ্রেমিক বাহিনীর মধ্যে রয়ের কি বলবো রিক্রুটমেন্টরা বসে কাজ করছে, যারা রয়ের হয়ে কাজ করছে, সেই দেশের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন কি আর করা যায়, করা লাগে? আমরা কি বুঝতে পারছি না? আজকে আমাদের একজন অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, কথাটাকে লিখছেন মাহফুজ আলম। তবে তিনি লিখছেন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। মাহফুজ আলমের এই পোস্টটির পর রীতিমতো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ মাহফুজ আলমরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তারা অনেক কিছু জানে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, তাদের কাছে প্রফেসর ইউনূসের কাছে যে গোয়েন্দা তথ্যগুলো আসছে, এনএসআই, ডিজিএফআই, এই তথ্যগুলো তো মাহফুজ আলমদের কাছে বলা হয়। মাহফুজ আলমরা ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে সতর্ক করছেন। বিষয়টা এরকমই। দেখেন, একদিন আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আবারও খেয়াল করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার ইঙ্গিত ভালো নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি 1-11 পুনরাবৃত্তি অসম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম কোনো ফালতু নেতা, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন রুচিশীল ভদ্র ইমেজের ব্যক্তি। এই ব্যক্তির মতো ব্যক্তি, যিনি কোনো ফাউল টক করেন না, বেফাস কথা বলেন না অন্যদের মতো, এই ব্যক্তি যখন এই কথাটি বলছেন, তখন আপনি বুঝতে পারছেন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সবাই একতাবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি 1-11 পুনরাবৃত্তি অসম্ভব নয়। আপনি কি মাহফুজ আলম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার মধ্যে কিছু মিল পেয়েছেন? দেশকে কোন দিকে নেওয়া হচ্ছে? একদিকে মেজর সাদিকের ট্রেনিং, আমরা তো মেজর সাদিকের ট্রেনিং এর বিষয়টি জানছি, এরকম কত মেজর কর্নেল ব্রিগেডিয়াররা গোপনে ট্রেনিং চালাচ্ছে, আমরা কি জানি? এই রাষ্ট্রের এই মুহূর্তে দেখেন, এনসিপি, বিএনপি, জামাত প্রধান স্টেক হোল্ডার, আর আছে ইসলামিক দল, আরো কয়েকটি দল, প্রত্যেকের সাথে লড়াইতে লিপ্ত হয়ে গেছে। আমরা জুলাইয়ের আন্দোলনকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা যেটাই বলি, আমরা নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি, তাদের কিংবদন্তি বলি। তারা কি করছে? তাদের সবচেয়ে বড় অংশীজনকে নিয়ে তারা এখন বিতর্ক ছড়াচ্ছে, কারণ ক্রেডিট নেওয়ার লড়াইতে তারা এখন কামড়াকামড়ি করছে। ভাই, ছাত্রদল, ছাত্র শিবির, এরা কি পতাকাবাহী গাড়িতে উঠছে? আপনারা আন্দোলন করছেন, 3 জন উপদেষ্টা হয়ে আপনারা গুরুত্বপূর্ণ পদে বসছেন। আমি এটা প্রশ্ন করি, আসিফ, নাহিদ এবং মাহফুজ,
আপনারা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসছেন, 1 বছর হয়ে গেছে, একটা অ্যাচিভমেন্ট বলেন আমাকে যেটাতে একটা নতুন পরিবর্তন আসে। এনসিপি বা ছাত্রদের প্রতি আমাদের যে আস্থাটি ছিল, আপনারা কি একটা কিছু আমাদের দেখাতে পেরেছেন? আমাদের এই 3 উপদেষ্টাকে বলি, এমন একটি নজির দেখান যেটা পরিবর্তন এনে দিয়েছে বাংলাদেশের। বাট বাকি উপদেষ্টাদের মতো আপনাদের কাজ, রুটিন কাজ চলছে, আমরা চালাচ্ছে, আপনারা চলে যাচ্ছে। শুধু শোনা যাচ্ছে আপনাদের পিএস এপিএস রা অডেল টাকার মালিক হয়ে যাচ্ছে। আপনারা অবশ্য টাকা কামাই করছেন না, আপনারা 1 টাকাও দিচ্ছেন না, কিন্তু আপনাদের পিএস এপিএস রা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। যারা একটা পরিবর্তন এনে দেবে, 2000 মানুষের প্রাণ, 30,000 মানুষের আত্মহতি, শুধু বলবো না যে অন্তত পঙ্গুত্ব, তার উপর দিয়ে যে দেশটি স্বাধীন হলো, যারা টপ ফ্রেমে ছিলেন বা যারা মূল ফ্রেমে, মূল ব্যানারে, তাদের মধ্যে তো আমরা এরকম দায়িত্বহীন বা এরকম লুভি আচরণগুলো কল্পনা করতে পারি না। কাদের মাহিন্দের মতো ছেলেরা বিতর্ক ছড়াচ্ছে, নতুন করে ছাত্রলীগের হাতে কার্ড তুলে দিচ্ছে মিথ্যাচার করে। কি লাভ আপনাদের বলেন? যদি এটা প্রশ্ন করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য করে, আপনাদের ডাকে কি বাংলাদেশের একজন মানুষ নেমেছিল? এই আন্দোলনগুলো কি আপনাদের ডাকে হয়েছিল আসলে, নাকি আপনাদেরকে জাস্ট সাইনবোর্ডে বসিয়ে পেছন থেকে ছাত্রদল শিবির এই আন্দোলনটা করেছে? আমরা জানি না। প্রতি মুহূর্তের আপডেট জানি, আপনারা একা জানেন না, আমরাও জানি। আওয়ামী লীগ কেন বিএনপি জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে তাৎক্ষণিক? শেখ হাসিনা কেন ভারত থেকে বারবার জামাত শিবিরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে? আওয়ামী লীগের প্রতিটা ব্যক্তি কেন বলতেছে এই আন্দোলনটা কারা করছে, তাদের সব টার্গেটে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে বিএনপির আর জামাত শিবিরের লোক? কেন? কিন্তু আপনারা নতুন করে ক্রেডিট নিয়ে লড়াই, সবকিছু তো আপনারা নিয়েছেন, মন্ত্রিত্ব পাইছেন, টাকা পয়সা পাইছেন, সব পাইছেন, নতুন দল পাইছেন, সব পাইছেন। তারপর কাউকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে তো কার্পণ্য করলে আপনারা কিভাবে দল চালাবেন বলেন? এই হীনমন্যতা, এই সংকীর্ণতা আপনাদেরকে বেশি দূর এগোতে দেবে না। হ্যাঁ, একটা এখন ক্ষমতার মুডে আছেন, নতুন রাজনৈতিক দল করছেন, ভালো লাগছে। এনসিপিকে জিততে হলে বিএনপি বা জামাতের উপর ভর করে জিততে হবে। আমি বললাম আজকে না, আগামী দিনও পারবেন না। কারণ কি? আপনাদের 3 জন ছাত্র উপদেষ্টা যদি বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখাতে পারতো, অ্যাটলিস্ট তাদের মন্ত্রণালয়গুলো তারা যদি এমন কিছু করতে পারতো যেটা জনগণের দেখার মতো ঘটতো, তাহলে মানুষ বুঝতো যে এরা কিছু করতে পারে। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগই আসছে, কার্যত কোনো দুর্দান্ত কাজ আমরা দেখিনি, একটা কাজও দেখিনি। পারলে আমাদের বলবেন, আমরা মিথ্যাচার করবো না, আপনাদেরকে ভালোবাসি। এই যে বিভাজনগুলো হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম কি বলছে, একতাবদ্ধ, এই কথাটা অর্থটা আমরা কি বুঝি নাই? দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা জুলাই বিপ্লবের অংশীজনকে এক কাতারে আসতে হবে। 1-11 হাতছানি, বুঝতে পারছেন? মানুষ আর জীবন দিবে। এখন যদি উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া নেমে যায়, অথবা বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে, তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র আছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী তাদের পক্ষে সবাই। এখন উপরের 5-6টা লোককে আমরা পরিবর্তন করছি, বাকি তো সবই ওদের লোক। যখন ওদের লোকগুলো নেমে যাবে, সেনাবাহিনী প্রধানগুলি আর পুলিশের প্রধানগুলি এর আগে নিজের জীবন বাঁচাতে বিদেশ চলে যাবে। পুরো ফোর্সের সাথে তারা লড়াই করবে নাকি? সবাই তো আওয়ামী লীগের লোক। একবার যদি দেশে ঢুকে যায়, ছাত্র জনতা মানুষ আর রাস্তায় নামবে। পাগলে পাইছে মানুষরে। এই যে 2000 ছেলে জীবন দিছে, কি মূল্য আছে এদের? এই 2000 জীবনের মূল্য আর 30,000 পঙ্গুত্বের পঙ্গুত্ব বরণের মাধ্যমে কি পাইছে? রাজনৈতিক কামড়া কামড়ি। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, দিল্লি পাঠাবেন, পিন্ডি পাঠাবেন, এখানে পাঠাবেন, সেখানে পাঠাবেন, এই রাজনীতি, এই কামড়া কামড়ি রাজনীতি। হাসিনার আমলে যা হচ্ছে এখন তাই হচ্ছে বাংলাদেশ। আমরা কি কোনো সভ্য জাতি না? হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে এই দেশটাকে কিভাবে গড়ব, একটা বিষয় আমরা একমত হতে পারি না। কোনো ঐক্যমত্য কমিশন বানাইছে, কিসের কমিশন বানাইছে? 1 বছর ধরে কি বালচার করতেইছে, ঘোরার আমরা কোনো খবরই নাই। বসেছে ইউনূস সরকারকে যত সব মরা ধরা লোকগুলি না উপদেষ্টা বানায় বসে রয়েছে, আর অভিমান করে বলে কিছু আমি চলে যাবো। এইটা তো সিস্টেম না রে ভাই। যে মানুষগুলো জীবন দেওয়ার পরে দেখছে যে এই দেশের রাজনীতিবিদরা ভালো কিছু করতে পারবে না, আগামী দিনে যদি দেশে কিছু ঘটে আর মানুষ রাস্তায় নামবে জীবন দিতে, পাগলে পাইছে। জীবনের মূল্য নাই। জীবন দিবে কাদের আলী, কদম আলী, জব্বার আলী, আর সেটার ক্রেডিট নেবে সাজিস মিয়া, হাসনাত মিয়া। এইটা রাজনীতি নাকি? আমরা জানি না ডিবি হেফাজতে কে আন্দোলন বন্ধ করে দিয়েছে? তারা আন্দোলন থেকে ফিরে গেছে। সেই আন্দোলনটা লাস্ট পর্যন্ত বাস্তবায়ন করছে বিএনপি এবং জামাতের লোকেরা, ছাত্রদল এবং শিবিরের লোকেরা। এটা তারা মানুক আর না মানুক আমরা জানি, প্রতি মুহূর্তের খবর আমরা জানি। দর্শক, বাংলাদেশে একটা 1-11 ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে নেপথ্যে, এটা খুব আশঙ্কার খবর। দ্রুত সময়ের মধ্যে আমাদের একজোট হতে হবে, একমত হতে হবে, আমাদের বিভাজন দূর করতে হবে। এই রাষ্ট্র যদি বিপদে পড়ে, আপনি আমি কেউ রক্ষা পাবো না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।